তোমার দুধের দাঁত এখনো পড়েনি আর এখনই প্রেমে জড়িয়ে পড়েছ? এখনই এসব করার নেশা? তবে পড়াশোনা করার দরকার কি? জয়ী কপাল কুঁচলিয়ে বলল, তাও ঠিক। আপনার প্রতি অন্যরকম ভালো লাগার মোহে ডুব দিয়ে প্রেমে অন্ধ হয়ে বয়সটা যে কত তা ভুলেই গিয়েছিলাম। তাই আপনার প্রেমেতে জড়িয়ে পড়লাম। এছাড়া যে কোনো উপায়ও ছিল না। এ কারণে প্রেমে পড়লে যে আবার লেখাপড়ার ক্ষতি হবে এটাও মাথায় রাখিনি। আমি বললাম, আমার প্রেমে নয়, এই যে এই ছেলের প্রেমে। এটা বলে নয়নের দিকে তাকিয়ে দেখি ওই হালা নেই। আজব, গেল কই ছেলেটা? ফাজিলটা নিশ্চয়ই পালিয়েছে। কেন পালালো? ও বুঝলাম, হয়তো জয়ীর সাথে সেই মাপের ব্রেকআপ হয়েছে। নয়নকে দেখেই জয়ী খেপে যেত এবং সে তাকে বকাঝকা করত। এসব থেকে বাঁচার জন্যই পাজিটা পালিয়েছে। অল্প বয়সে প্রেম মানে প্রেমকে হাতের পুতুল বানিয়ে বাচ্চাদের হাতে ছেড়ে দেওয়া। পুতুলটি নিয়ে যে যেভাবে ইচ্ছা খেলে ছুঁড়ে ফেলে দিতে পারে। জয়ী আমাকে বলল, হ্যাঁ, কোন ছেলে? সেই ছেলের সাথে কি? আমি বললাম, আমার ছাত্র নয়নের সাথে তোমার রিলেশন ছিল না? জয়ীর প্রতিক্রিয়া দেখে মনে হলো বড়সড় কোনো ধাক্কা খেয়েছে সে। আজকে ওঠে, চোখ নাড়াচাড়া করে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আমাকে বলল, হ্যাঁ ছিল তো, 3 বছরের প্রেম ছিল। সেই ক্লাস 9 থেকে প্রেম। অনেকবার দেখাও করেছি আমরা। এসব শুনে আমার সেই রকমের রাগ হচ্ছিল। মনে হচ্ছিল মাটি কামড়িয়ে খেতে পারলে রাগ কমতো। মন চাইতেছে নয়ন আর জয়ীর চুল টেনে ছিঁড়ে ফেলি। মানুষের মধ্যে যদি রাগ না থাকতো তবে আত্মহত্যার সংখ্যা বেড়ে যেত। ভেতরে চাপা কষ্ট বুকে তীরের মতো বিদ্ধ। এমন কষ্ট সহ্য করতে না পেরে মৃত্যুকে বেছে নিত। তাই রাগ খুব দরকারি বিষয়। এই যে আমার এখন রাগের উদয় হওয়ায় কষ্টটা কমিয়ে ফেলতে পারছি। রাগ না থাকলে কষ্টের মাত্রা বেড়ে যেত। জয়ীকে কিছুই বললাম না। সে প্রেম করেছে তাতে আমার কি? প্রেম করতেই পারে। একটা পাগলিও প্রেম করতে পারে, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারো নেই। তারপর একটা রিক্সা ডাক দিলাম, উঠে গেলাম রিক্সায়। জয়ী উঠতে চাইলে সোজা তাকে বলে দিলাম, খবরদার, এই রিক্সায় উঠবা না। অনেক রিক্সা আছে, সেগুলোতে উঠে কলেজের দিকে চলে যাও। জয়ী মুখটা ছোট বানিয়ে দাঁড়িয়ে রইল। রিক্সায় বসে দূরে থেকে লক্ষ্য করলাম জয়ী রিক্সা না উঠে বাসার ভিতরে চলে গেল। বুঝলাম সে অভিমান করেছে, আজ আর ক্লাস করবে না। যাকগে, তাতে আমার কি? নারী জাতির অভিমান খুবই মারাত্মক বিষয়। তাদের অভিমান যতক্ষণ পর্যন্ত না কেউ ভাঙাবে ততক্ষণ মনে হবে আপনাকে সে চিনেই না, কখনো পরিচয় হয়নি আপনার সাথে। অভিমানটা ভাঙানোর পরে সেই নারী আপনাকে এত পরিমাণে আপন মনে করবে যে বুকের ভিতরে জড়িয়ে রাখবে এবং আপনাকে কলিজার চেয়ে বেশি কিছু মনে করবে। নারীর বিশেষ অস্ত্র এই অভিমান। তারা অভিমানের মাধ্যমে ভালোবাসা অর্জন করে নেবার চেষ্টা করে। ভালোবাসার কথা মুখে প্রকাশ করে নয়, অভিমানের ভাষায় প্রকাশ করার চেষ্টা করে যে আপনাকে সে খুব ভালোবাসে। নারীর এই অস্ত্রকে যেসব পুরুষ বুঝতে পারবে সেসব পুরুষ খুব সহজেই নারীর ভালোবাসা অর্জন করতে পারবে। তারপর কলেজে গিয়ে ইতি ম্যাডামের সাথে দেখা করলাম। সে কি যেন বলবে আমাকে। তার সাথে দেখা হলো। সে নতুন একটা আকর্ষণীয় শাড়ি পরে এসেছে। গোলাপি রঙের শাড়ি তার গায়ে চমৎকার লাগছিল। আবেদনময়ী বললেও ভুল হবে না। ক্লাস শেষ করে কলেজের উদ্যান সাইডে দাঁড়ালাম ইতির অপেক্ষায়। গোলাপ গাছের একটি ডাল ধরে নাড়াচাড়া করছিলাম। ইতি পেছনে এসে দাঁড়িয়েছে খেয়ালই করিনি। হঠাৎ ইতি মিষ্টি স্বরে বলে উঠল, আচ্ছা রিফাত, তুমি তো বাংলা সাহিত্যের স্টুডেন্ট, শিক্ষকতাও করছো, কবি সাহিত্যিকদের যাবতীয় কথা ও উক্তি খুব ভালো করেই জানো। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটির জবাব কোনো কবি সাহিত্যিক দিয়েছে কিনা বলো তো? গোলাপ গাছের ডালটা ছেড়ে দিয়ে ইতির দিকে চেয়ে তর্জুর গলায় বললাম, কি প্রশ্ন বলো তো? ইতি নরম গলায় বলল, কখন আমি বুঝবো যে কোনো একজনকে ভালোবেসে ফেলেছি? কি কি লক্ষণ টের পেলে বুঝবো তাকে মন থেকে ভালোবাসি? এর আগে ঠিক একই রকমের অবস্থা হয়েছিল। মনে হয়েছিল তাকে মন থেকে ভালোবাসি, কিন্তু তার সাথে সম্পর্ক তৈরি হবার পর বুঝলাম না, এটা কিছুতেই ভালোবাসা হতে পারে না। কারণ যার সাথে সম্পর্ক করেছিলাম তার প্রতি জৈবিক চাহিদা তৈরি হয়ে গিয়েছিল। বড় ভুল থেকে বাঁচতে তার থেকে সরেও এসেছিলাম। ইতির কথা শুনে অবাকই হলাম। তার প্রশ্নের জবাব আমারও জানা নেই। ইতির কথা শুনে অবাকই হলাম। তার প্রশ্নের জবাব আমারও জানা নেই। কবি সাহিত্যকদের থেকে ক্লিয়ারলি কিছু জানাও যায়নি প্রেম ও ভালোবাসার বিষয়ে। প্রেমে পড়লে সেই মানুষটিকে বারবার মনে পড়বে, তাকে দেখার জন্য মনটা ছটফট করবে। এসবই প্রেমের লক্ষণ। কিন্তু প্রেমের চেয়ে গভীর বিষয় হচ্ছে ভালোবাসা। প্রেম আপনা আপনি হয়ে যায়, আবার প্রেমে পড়াও যায়।
কিন্তু কারো প্রতি ভালোবাসা এটা কিভাবে যে হয়ে যায় কেউ বলতে পারে না। ইচ্ছে করে কাউকে ভালোবাসা যায় না। আমি তো মনে করি সত্যিকারের ভালোবাসা বুঝতে পারার একমাত্র বৈশিষ্ট্য ও লক্ষণ হচ্ছে যার প্রতি অনুভূতি তৈরি হবে সেই মানুষটিকে নিয়ে আজীবন একসঙ্গে বাঁচার ইচ্ছা জাগবে। ইতিকে এই বৈশিষ্ট্যগুলো বললাম না, সোজা বলে দিলাম আমি দুঃখিত, এই প্রশ্নের উত্তর জানি না। ইতি বলল, প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। যার প্রতি সত্যিকারের ভালোবাসা তৈরি হয়ে যাবে তাকে সারা জীবনের জন্য আপন করে পেতে মন চাইবে। এটা শুধু মুখের বুলি হবে না, অন্তরের অন্তঃস্থল থেকে কথাটি বের হবে। বাহ, ইতির ভাবনার সাথে তো আমার বেশ মিল আছে। ইতি আবার বলল, চলো আজ তোমাকে নিয়ে কফি শপে যাব। অনেকদিন ধরে মন চাইতেছে তোমাকে নিয়ে কফি শপে কফি খাবো। ইতিকে সহজভাবে বলে দিলাম, আজকে দরকারি কাজে একটু ব্যস্ত থাকবো, কালকে তোমাকে নিয়ে অবশ্যই কফি খেতে যাব, ফেরাবো না। ইতি আমার কথা শুনে মুখটা মলিন করে ফেললো। বুঝলাম কষ্ট পেয়েছে, কিন্তু কিছুই করার নেই। আজকে বিকেলে এতিমখানায় যেতে হবে, শিশুদের সাথে দেখা করতে হবে, সাথে আম্মাও যাবে। ইতিকে বোঝালাম ব্যাপারটা। এটা শুনে তার মলিন মুখটাতে হাসি ফুটলো। তারপর ইতির থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় ফিরে দেখি জয়ীর বাবা মা বাসায় এসে হাজির। তারা যে জয়ীর বাবা মা আগে জানতাম না। আম্মা ওনাদের সাথে পরিচয় করিয়ে দিল। তাদের হঠাৎ করে আমাদের বাসায় আসার কারণটা বুঝলাম না। জয়ীর আম্মা ছলো ছলো চোখে আমাকে বললেন, বাবা, আমার মেয়েটা জোর করে 7 মাস হলো ঢাকায় এসে কলেজে ভর্তি হয়েছে। আমরা চাইনি সে এত দূর এসে পড়াশোনা করুক। মেয়েটা প্রায় 1 বছর আগে পাবনা মানসিক হাসপাতালে 2 বছর ধরে চিকিৎসাধীন ছিল। তার মানসিক সমস্যার জন্য পড়াশোনায় পিছিয়ে যায়। এতদিনে অনার্স 2য় বর্ষে উঠত। সে ঢাকায় আসায় আমরা প্রতিটা দিন টেনশন করেছি যে মেয়েটা ঠিকভাবে ওখানে আছে তো। যে ভয় করেছিলাম সেটাই হলো। আজ সকালে জয়ী ফোন দিয়ে বলল তার কেমন যেন লাগছে, রাতে ঘুমও হচ্ছে না ওর। ওর ফোন পেয়ে ছুটে আসলাম। এখানে আর ওকে রাখবো না, গ্রামে নিয়ে যাব। আবারও মানসিক হাসপাতালে ভর্তি করাতে হবে। আন্টির কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। এবার বুঝতে আর বাকি রইল না যে জয়ী আমার সাথে যা যা করেছে তা সুস্থ অবস্থায় করেনি, মানসিক সমস্যার কারণেই তার এমন আচরণ। জয়ী তার রুম থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। আমার হাত ধরে কান্নামাখা সরে বলল, আমাকে মাফ করবেন, আমি আপনার সাথে যেসব আচরণ করেছি সবই ছিল পাগলামি। ওসব করতে কেন যেন আমার খুব মন চাচ্ছিল। আমার জন্য দোয়া করবেন, এবার যেন হাসপাতালে ভর্তি হয়ে যথাযথ চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারি। আর একটা কথা, তাড়াতাড়ি বিয়ে করে নেন, সুস্থ হয়ে ফিরে এসে যেন ভাবিকে দেখতে পাই। জয়ীর কথাগুলো শুনে কেন যেন বুকের বাঁ পাশে চাপা কষ্ট অনুভূত হচ্ছিল। মনে হচ্ছিল কে যেন চাকু দিয়ে বুকের চামড়া কুচি কুচি করে কাটছে। কিন্তু তার কথা শুনে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। তার প্রতি কি অন্যরকম ভালো লাগা তৈরি হয়ে গেল? কিন্তু কিসের জন্য? প্রশ্নগুলো জানা খুবই জরুরি। উত্তর কে দিবে? জয়ী চোখের জল হাতের তালু দিয়ে মুছে আমার সামনে থেকে চলে গেল। আম্মাকে বিদায় বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি নিতর হয়ে দাঁড়িয়ে আছি, পা বাড়ানোরও শক্তি পাচ্ছি না। জয়ীকে বলবো যে থাকো, আমার বাড়িতেই থাকো, ঢাকার বড় কোনো ডাক্তার দেখাবো তোমায়, তবুও যেও না এখান থেকে প্লিজ। এটা বলারও সাহস পাচ্ছি না। কোন অধিকার নিয়ে তাকে এটা বলবো? জয়ী চলে যাচ্ছে আর আমার বুকের ভেতরে সীমাহীন কষ্টের জ্বর বয়ে যাচ্ছে। চোখের পানি জড়াতে দিলাম, এটা ছাড়া কষ্ট বাড়বে। কষ্টগুলো পানি হয়ে ঝরে পড়ছে। বুঝতে কষ্ট হলো এই নোনা জল গড়িয়ে পড়ার অর্থটা কি। এর আগে কি কারোর জন্য চোখের জল ফেলেছি?